This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কেষ্টকে ধরলে লক্ষ কেষ্ট রাস্তায় তৈরি হবে। লক্ষ্য ছিল লক্ষ কেষ্ট তৈরি করার। লক্ষ কেষ্ট তৈরি হয়েছে কিনা জানা যায়নি, কিন্তু উদয় হয়েছে শাহজাহানের। শাহজাহানের উদয় হয়েছিল গত 5ই জানুয়ারি। অস্তমিত থাকা হাজারো অভিযোগের বুদবুদগুলো ভেসে উঠেছিল রাজনীতির ঘোলা জলে। কিন্তু শাহজাহান কি একজনই? শাহজাহান কি ব্যতিক্রম? কেষ্ট তৈরির কারখানায় শাহজাহান তৈরি হয়ে যায়নি তো? প্রশ্নটা কিন্তু তুলে আসছেন বিরোধীরা। পুরো বাংলা জুড়ে সন্দেশখালী মডেল এরা করতে চাইছে। ওটা রাজ্যের পকেটে পকেটে সন্দেশখালী আর শাহজাহান শিবু উত্তমদেরকে দাঁড় করিয়ে রেখেছেন। সারা পশ্চিমবঙ্গ জুড়ে এরকম ছোট ছোট সন্দেশখালী তৈরি হয়েছে। একটা শাহজাহান না, এরকম বহু শাহজাহান আছে। এখানে আরেকটা শাহজাহান আছে, ওর নাম পরিমল ধর। ধরাধরি হয়েছে, হবেও, কিন্তু ধরা পড়লেই কেন ধুমধুমার? ঘটনা ঘটলেই কেন আলোড়ন? ধরা পড়ার আগে কেন ধরা ছোঁয়ার বাইরে? দখলদারি হোক বা দাদাগিরি, লাইসেন্সটা কে দেয়? সন্দেশখালী পর্বে শাহজাহানের কথা শোনা গিয়েছিল। এলাকায় জমি দখলের এক ছত্রদাপটের কথা জানা গেছে ডাবগ্রাম ফুলবাড়ির দেবাশিস প্রামাণিক ধরা পড়ায়। চোপড়ায় জেসিবিরও কায়দাটা একই, আইন হাতে নেওয়ার বেপরোয়া লাইসেন্স ছিল বোধহয়। কামারহাটির জয়ন্ত বা জায়ান্ট মুখ বদলালেও চরিত্রগুলো কেন বদলায় না? এই ব্রিটানিয়া কোম্পানি তাদের যে তারাতলার কারখানাটা বন্ধ করলো না, কারণটা জানেন তো? ওখানটায় আপগ্রেডেশনের দরকার ছিল। পুরনো কারখানা তো, নতুন করে আরও আয়ে বহরে বাড়িয়ে নতুন নতুন আধুনিকতম জিনিসপত্র দিয়ে, মোদ্দা কথা আধুনিকীকরণের দরকার ছিল। কেন দরকার? যাতে আরও ভালো কোয়ালিটির জিনিসপত্র তৈরি হয়। শুনছিলাম না, কোথাও গিয়ে কেষ্ট তৈরি করতে গিয়ে শাহজাহান তৈরি হয়ে গেছে কিনা। আরেকজনের কথা মনে পড়ে যাচ্ছিল। তিনিও একজন তৃণমূল কংগ্রেস নেতা বললে শুধু ভুল হবে। বাংলার যে কজন বিখ্যাত রাজনীতিক রয়েছেন তার মধ্যে অন্যতম ছিলেন অজিত পাঁজা। অজিত পাঁজা একবার বলেছিলেন, জানেন তো, শিব তৈরি করতে গেছিলাম, তৈরি করতে গিয়ে বাঁদর তৈরি হয়ে গেছে। এবার হঠাৎ করে কথাটা মনে পড়ে গেল। কিন্তু যেটা তার থেকেও বেশি বড় প্রশ্ন, ওই যে জন্য ব্রিটানিয়া কোম্পানির কথাটা বললাম, আপগ্রেডেশন তো করা হয় ভালো কোয়ালিটির জিনিসপত্র তৈরি করার জন্য। এই যে কেষ্ট তৈরি করতে গিয়ে যদি ওই সত্যি শাহজাহান তৈরি হয়ে গিয়ে থাকে, তাহলে সেটা আপগ্রেডেশনের ফল নাকি যান্ত্রিক গোলযোগের ফসল? এটা জানতে খুব ইচ্ছে করছে। হয়তো পুরনো কারখানায় অনেক সময় যান্ত্রিক গোলযোগ হয় না, ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট হয়, কোনটা জানি না। তবে নতুন লট দেখতে পাচ্ছি আমরা। ওই শুনলেন ওই সন্দেশখালীর কথা, সুন্দরবন অঞ্চলের কথা। ওখানকার মানুষজন জানেন তো, মাঝে যদি সামান্যতম ছিদ্রও থাকে তাহলে কি হয় সেটা সুন্দরবনের মানুষ জানেন। প্রথমে একটু একটু করে জল ঢোকে, তারপর ক্রমশ ওই ছিদ্রটা বড় হয়ে যায় আর হু হু করে জল ঢুকতে থাকে। তারপর তো একটা সময় বানভাসি, গ্রামের পর গ্রাম। সন্দেশখালীর মানুষ অনেক দিন ধরেই জানেন যে বাঁধ ভাঙলে কি সর্বনাশটাই না হয়। আজ সারা বাংলার মানুষ বুঝছেন এই বাঁধের গুরুত্ব কতটা। ওই বাঁধই তো চুরি, জোচ্চুরি, দুর্নীতি, গুন্ডামি, দাদাগিরি এই সমস্ত কিছু আটকে রাখার কথা আর কি। এবার সেই বাঁধেই কি তাহলে লিক করেছে? আর সেই লিক করা ফাটল দিয়ে একের পর এক শাহজাহান বেরিয়ে আসছে, হু করে বাড়ছে সেই সংখ্যাটা। এই বাঁধটা কিন্তু রাজ্যের শাসক দলের বাঁধ। এবার সন্দেশখালীতে শেখ শাহজাহান গ্রেফতার হওয়ার পর বিরোধী নেতারা বলেছিলেন যে এরকম শাহজাহান নাকি জেলায় জেলায় আরও অনেক আছে। তৃণমূল নেতারা তখন সম্ভবত ঘরের ছেলেদের প্রশংসা করতে চান, জানেন তো। কিন্তু এখন যত দিন যাচ্ছে কাউকে বলতে হচ্ছে না, নিজের যোগ্যতায়, নিজের ক্যারিশমায় হাজার হাজার শেখ শাহজাহান সারা বাংলার মানুষের সঙ্গে পরিচিত হচ্ছে। এই হাজারটা শুনে আপনাদের মনে হচ্ছে না সেই বলেছিলেন সোনার কেল্লায় হাজার হাজার ডক্টর হাজরা? এটা সেই রকম, চারপাশে হাজার হাজার শাহজাহান।
মুখগুলো বদলে যাচ্ছে হয়তো, কিন্তু ক্যারেক্টারটা বদলাচ্ছে না। প্রত্যেকের এক রকম চরিত্র। কোথায় উত্তরবঙ্গের ডাবগ্রাম ফুলবাড়ি, আর কোথায় চোপড়া, আর কোথায় দক্ষিণবঙ্গের আড়িয়াদহ। মাঝে মধ্যে আমরা বিভিন্ন পয়েন্টগুলো জুড়ে বিভিন্ন জ্যামিতিক আকার দেওয়ার চেষ্টা করি, তো ত্রিভুজ, চতুর্ভুজ। এখানে কোনো আকার ঠাকার দেওয়ার দরকার নেই। পয়েন্টগুলো জুড়লে আলটিমেটলি হয়তো পশ্চিমবঙ্গের ম্যাপটাই তৈরি হয়ে যাবে। এই সব জায়গায় তৃণমূলের একাংশের মধ্যে ওই শাহজাহান সিনড্রোম ধরা পড়ছে। এরা আজ পুরো বাংলাটায় আজকে শাহজাহানদের রাজত্ব চলছে, পুরো মোগল সাম্রাজ্য চলছে। নিশ্চিন্ত থাকুন, সব শাহজাহান, পুরোটা মোগল সাম্রাজ্য। যেভাবে বুঝছেন সে সেভাবেই ঠিক বুঝছেন। কি বললাম? মোগল সাম্রাজ্য চলছে পুরো পশ্চিমবঙ্গে। দেখুন, সন্দেশখালী তবু বাংলার একটা প্রান্তে, বলতে পারেন ডাবগ্রাম ফুলবাড়ি সেটাও তো সেই অর্থে একটা প্রান্তিক এলাকা। ওই উত্তর দিনাজপুরের চোপড়া বাংলার সেই অঞ্চলের মধ্যে পড়ে যেটাকে ওই চিকেন স্নেক বলে না, সেরকম মুরগির গলা। এক পাশে বিহার আর এক পাশে বাংলাদেশ সীমান্ত, মাঝখানে সরু একফালি একটা জেলা, ওই উত্তর দিনাজপুর। কলকাতা থেকে বহু দূরের সন্দেশখালী, চোপড়া বা ডাবগ্রাম ফুলবাড়িতে কোথাও কোনো নেতা যদি জুলুম করেন তাহলে তো অজুহাত দেওয়া যায়, চোখে পড়েনি। কিন্তু যখন কলকাতার একদম ঘরের কাছে, সেখানে যদি এরকম কোনো ঘটনা ঘটে, সেখানেও যদি তৃণমূলের কোনো নেতার বিরুদ্ধে ওই শাহজাহানের মতো জোর জুলুমার অত্যাচারের অভিযোগ ওঠে, তাহলে কিন্তু মনে হতেই পারে সন্দেশখালী পুরোপুরি কলকাতায় চলে এসছে। এর আগে আপনাদের দেখাচ্ছিলাম না, মনে আছে? ওই যখন বিভিন্ন ওয়ার্ডে জমি দখলের গল্প শুনছিলাম, তখন মনে হচ্ছিল সন্দেশখালীর একটা পার্ট, সন্দেশখালীর ক্যারেক্টারের একটা পার্ট কলকাতায় এসছে। হ্যাঁ, এখন তো দেখছি পুরোটাই প্রায় চলে এসছে। সন্দেশখালীর মানুষের মতো অভিজ্ঞতা থেকে এমনিতে আমরা সচরাচর, মানে রাজ্যের রাজধানীর বাসিন্দারা বঞ্চিত যাতে নিজেদের মনে না করি, সেটাও মনে হচ্ছে ব্যবস্থা হয়ে গেছে। মনে হচ্ছে না? বামরা কোথায় আছে জানি না, তারা কবে তাদের ওই স্বপ্নের সাম্যবাদ প্রতিষ্ঠা করতে পারবে সেটাও জানি না। সাম্প্রতিককালে তো মানে খুব নিকট ভবিষ্যতে যে তারা দূরবীন দিয়েও ব্যাপারটা দেখতে পাচ্ছেন না, এটাও হয়তো ঘটনা। কিন্তু তা সত্ত্বেও মনে হচ্ছে, জানেন তো, তারা থাকুন না থাকুক, সারা রাজ্যে একটা অদ্ভুত সাম্যবাদ প্রতিষ্ঠিত হয়ে গেছে। আড়িয়াদহের তৃণমূল নেতা জয়ন্ত সিং এই ঘরের কাছে আমাদের কলকাতাতে এক ছাত্র আর তার মাকে বেধড়ক মারধর করেছে। কি মারধর! মানে সিসি ক্যামেরার ফুটেজটা ভাইরাল হয়েছে, দেখে না নিজেদের কিরকম একটা অস্বস্তি লাগছিল ভেতরে ভেতরে। এবার ভাবতেই পারেন যে কেন একটা ছাত্র তার মাকে এরকম রাস্তায় ফেলে পেটানো হবে, কেন এরকম নির্দয় একটা আচরণ করবে ওই জয়ন্ত সিং তার দলবল। এই আক্রান্ত যুবক সায়নদীপ বলছেন যে তার আর তার এক বন্ধুর সঙ্গে নাকি স্থানীয় একটা ক্লাবের সদস্যদের ঝামেলা হয়েছিল। এটা তো হয়ে থাকে পাড়ায় পাড়ায়, লোকের সঙ্গে লোকের। সব ঝামেলাগুলো যে কাঙ্ক্ষিত তা না, কিন্তু এরকম তো টুকটাক হয়। কিন্তু মুশকিল হচ্ছে এই ঝামেলাগুলো অন্য মাত্রা পেয়ে যায় যখন এই জয়ন্ত সিংয়ের মতো লোকেরা তার মধ্যে ঢুকে পড়ে। ওই গায়ে মানে না আপনি মোড়ল বলে কিছু লোক আছে না, এই জয়ন্তও নাকি এলাকায় সেই রকমই মাতব্বরি করেই সে অভ্যস্ত, এটাই তার দিন চলে। এবার জয়ন্ত আর তার দলবল প্রথমে সায়নদীপ আর তার বন্ধুকে ধরে মারধর শুরু করে। ছেলে মার খাচ্ছে, এটা তো কোনো মা দেখতে পারেন না। ফলে যে মুহূর্তে খবর পেয়েছিলেন, সায়নদীপের মা ছুটে এসেছিলেন, এবং এক্ষেত্রে যে কোনো মা যা করতেন সায়নদীপের মাও কিন্তু তাই করেছিলেন। ছেলেকে মারছে তাই তিনি হাত জোর করে তাদের হাতে পায়ে ধরে থামানোর চেষ্টা করেছিলেন। ভেবেছিলেন এরকম কাকুতি মিনতি মায়ের এই আকুল কান্নায় হয়তো ছেড়ে দেবে ছেলেকে, ভুল ভেবেছিলেন। জয়ন্ত আর তার সঙ্গীরা সায়নদীপের মাকেও ছাড়েনি, তাকেও ফেলে পিটিয়েছে। আমরা না ইদানিংকালে অবশ্য এই পরপর দেখছি তো ছবিগুলো, আমার ধারণা আর কিছুদিনের মধ্যে হয়তো আপনাদের এটা চোখটা সয়ে যাবে, ব্যাপারটা আর চোখের পীড়া হবে না, ভেতরে ভেতরে অস্বস্তি হবে না। একজন মহিলাকে রাস্তায় ফেলে মারধর, এটা আমরা আস্তে আস্তে হয়তো স্বাভাবিক বলেই মেনে নেব। ওই চোপড়ায় দেখেছি, তারপর দেখলাম এখানে এই আমাদের বাড়ির পাশে, এই কলকাতার পাশে, সব জায়গাতে যদি একই ঘটনা ঘটে, দেখুন কারণ যাই হোক, আড়িয়াদহের এই ঘটনাটা আপনাকে কিন্তু এই চোপড়ার কথা মনে করিয়ে দিতে বাধ্য, আর মনে মনে আতঙ্কিত হতে বাধ্য করবে। এটা তো যে কোনো দিন ঘরের পাশ থেকে ঘরের
মধ্যে চলে আসতে পারে। একদিকে উত্তর দিনাজপুরের চোপড়া আর একদিকে কামারহাটির আড়িয়াদহ। চোপড়ার আড়িয়াদহের দূরত্বটা নেই করে প্রায় 526 কিলোমিটার। ক্লোজ প্রক্সিমিটি না থাকলেও ক্লোজ পলিটিক্সটা এড়ানো যাচ্ছে কি? চোপড়ায় সালিসির নামে যুগলকে পিটিয়েছিল জেসিবি। আড়িয়াদহে মাতব্বরীর নামে এক ছাত্র আর তার মাকে পেটালো জয়ন্ত, তার ডাকনাম জায়ান। আড়িয়াদহ কামারহাটি এলাকার ডন বস বলে পরিচিত এই জয়ন্ত। আড়িয়াদহ কামারহাটি এলাকার সক্রিয় তৃণমূল কর্মী। মদন মিত্রের হাত ধরে তৃণমূলে প্রবেশ, পরে মদন মিত্রের সঙ্গে দূরত্ব, সাট্টা, জুয়া, তোলাবাজি, মধুচক্র চালানোর অভিযোগ। বছর দেড়েক আগে বোমাবাজির ঘটনায় জেলও খাটে জয়ন্ত সিং। ইমারতি দ্রব্যের সিন্ডিকেট চালানোর অভিযোগ রয়েছে জয়ন্তর বিরুদ্ধে। বেশি বাচ্চাদের মধ্যে ঝামেলা হয়েছে, সেখান থেকে কোন জায়ান্টকে ডেকে নিয়েছে, তালতলার কোন লিডার আছে, সে তার আরো চাঙ্গপাঙ্গ সবাইকে নিয়ে এসে দাদাকে মেরেছে, ইট পাটকেল দিয়ে মেরে, এমনকি মা তার সন্তানকে যখন বাঁচাতে গেছে তাকে পর্যন্ত ছাড়িনি। আদার্স মহিলারা যখন এসে বাঁচাতে গেছে তাদের বলেছে মার্ডার করে দেব। রমরমা থেকেই কারনামা তৈরি হয়ে যায়। কারনামা না থাকলে রাজনীতিতেও যে দাম বাড়ে না, তাই যার যত দম তার তত দাম। এই অঙ্কেই সালিশি হোক বা মাতব্বরী, চরিত্রগুলো কি হুবহু মিলে যাচ্ছে? ছেলেকে মার খেতে দেখে ছুটে গিয়েছিলেন মা, ভুল করেছিলেন। জায়ান্টকে কি এসবে বাধা দেওয়া যায়? মাকেও পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে আড়িয়াদহের জায়ান্ট। কি স্বার্থ আছে, কি দিয়েছে, কি সেটিং হয়েছে পুলিশের সঙ্গে? মানে নিজেরা মনে করো সব থেকে বড় হেড, এদের কথা সবাই শুনে চলবে, পুরো পাড়া ওরা চালাবে, এরকম একটা ব্যাপার। তো রাত্রিবেলা বসে আছি, পুলিশের মতন ওরা এলো, সেখানে কেন বসে আছি এরকম একটা ব্যাপার, ধরে মারতো। চোপড়া জেসিবি আর আড়িয়াদহের জায়ান্ট দুজনের অর্থটাও এক, দুজনেই শক্তিশালী, হেভিওয়েট। শুধু অর্থ নয়, অনর্থের মূলে পরিচয়টাও এক, দুজনেই শাসক দলের ঘনিষ্ঠ। দুজনের বিরুদ্ধে কাকতালীয়ভাবে শাসক নেতাদের একনিষ্ঠ হওয়ার অভিযোগ। এই সবটাই কাকতালীয় কি? চোপড়া এক মহিলার তার সঙ্গীকে রাস্তায় ফেলে মারধর করেছিল তাজমুল, আর আড়িয়াদহে এক ছাত্র আর তাকে মাকে পেটালোকে জয়ন্ত। তাজমুলকে জেসিবি নামে যারা ডাকেন ওই চোপড়ার মানুষ, জয়ন্তকে আড়িয়াদহের মানুষ কী নামে চেনেন শুনলেন তো? জায়েন্ট বলে। মনে হচ্ছে না আমাদের চারপাশে এরকম সেলফিশ জায়েন্টে ভরে গেছে, যারা ওই ঘাস ফুলের সাজানো বাগানে দৈত্যের মতো দাপিয়ে বেড়াচ্ছে। দেখুন, একটাই তো বক্তব্য, কোকুলে তো এমনি এই সমস্ত জেসিবি বা জায়েন্টদের ঝাড় বৃদ্ধি হয়নি, তাদের নিয়মিত জল দেওয়া হয়েছে, সার দেওয়া হয়েছে। যেভাবে শেখ শাহজাহানকে প্রশ্রয় দিয়ে তৃণমূল উত্তর 24 পরগনার জেলা পরিষদের সদস্য বানিয়েছিল, দুর্দণ্ড প্রতাপ নেতা বানিয়ে দিয়েছিল, যেভাবে ওই ডাবগ্রাম ফুলবাড়ির ঠিকাদার দেবাশিস প্রামাণিককেও তৃণমূল জেলা পরিষদের সদস্য করেছিল, ঠিক তেমনভাবে এই জয়ন্তকেও তো কোনো না কোনোভাবে ছায়া দেওয়া হয়েছে, তাই না? এমনি দেখে মনে হচ্ছে, জানেন তো, আমরা দেখাচ্ছি তো, এদের সব ক্রেডেন্সিয়াল বেড়ে যাচ্ছে, বায়োডাটায় সব বড় এই সব ক্লিপিংস সব জমা হচ্ছে আর কি। আরও দাপট নিয়ে এরপরে হয়তো দেখা যাবে আরও বড় কোনো দায়িত্ব পেয়ে গেল। মুশকিল হচ্ছে, দায়িত্ব এরা পেতে পারে, কিন্তু আলটিমেটলি না, এরা ওই কোথাও গিয়ে ফ্র্যাঙ্কেস্টাইনই তৈরি হয়। যিনি তৈরি করেছেন তাকেই বিপদে ফেলে। কামারহাটি পুরসভার চেয়ারম্যান তৃণমূল নেতা গোপাল শাহ কী বলেছেন জানেন? বলেছেন কোনো না কোনো গাছের ছায়ায় নাকি রয়েছে এই জয়ন্ত সিং, তবে সেই গাছটা বট গাছ নাকি খেজুর গাছ সেটা গোপাল শাহ বলতে পারছেন না। আড়িয়াদহের মানুষকে জিজ্ঞেস করুন, তারা বলে দেবেন। তারা আড়ালে ডাবডালে বলছেনও জয়ন্ত নাকি তৃণমূলে এসেছিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্রের হাত ধরে এসছিলেন, কিন্তু তারপরই সেই হাত ছেড়ে দেন। নিশ্চয়ই অন্য কোনো গুরু পেয়ে গেছিলেন, অন্য বড় কোনো গাছের ছায়া পেয়ে গেছিলেন, তারপরে সিন্ডিকেটের ব্যবসা শুরু, প্রমোটারি শুরু। কিন্তু আজ জয়ন্তর সঙ্গে মদন মিত্রের একটা ছবিও ভাইরাল হয়েছে, যে ছবিতে দেখা যাচ্ছে জয়ন্তর কানে কানে কিছু বলছেন কামারহাটির বিধায়ক, হয়তো সেই পুরনো সেই দিনের কথা, কিন্তু তাও মনে হচ্ছে মদন মিত্র কি ভুলে গেছিলেন দেওয়ালেরও কান আছে। আর তার আর জয়ন্তর এই আলাপচারিতা ঠিক একইভাবে এরকম একদিন পাবলিক হয়ে যাবে। তবে জানেন তো, এরা না
বেশ উঁচু দরের নিজেদের তো নিয়ে চলে গেছেন, ওই যেভাবে বললাম যার হাত ধরে ঢুকেছিলেন তাকে ভুলে গেছেন, তারপর যাকে ধরেছেন যে ছায়ায় আছেন আর একটু বড় ছায়া পেলে হয়তো তাকে ছেড়ে দেবেন। এরা খুব উচ্চাকাঙ্ক্ষী হন, এটা বুঝতে পারছি, আর শৌখিনও হন। এই জায়ান্ট তো তাই, কোনো রাগঢাক নেই, যা করেছেন একেবারে ছবিতে তুলে বুক বাজিয়ে করেছেন। বেশ একটা ব্যাপার আছে, ম্যানলি ব্যাপার আছে, আমি যা দেখছিলাম সুন্দর নিজের প্রোফাইল তৈরি করেছেন একটা। ওই যারা সিনেমা টিনেমায় যোগ দিতে যান না, তারা নিজেদের একটা ছবি দিয়ে পোর্টফোলিও বানান, এর পোর্টফোলিওটাও বেশ জবরদস্ত, দারুণ দারুণ ছবি সব আছে। আরেকটা ছবিও আমাদের সামনে এসছে, যে ছবিতে দেখা যাচ্ছে চারপাশে বন্দুক, পিস্তল, বুলেট সব পড়ে আছে, আর তার মাঝখানে বসে আছে কে? জয়ন্ত, দ্য জায়ান্ট, দ্য বস। বেশ বেশ চারপাশটা না, বেশ চারপাশে একটা দাপুটে ব্যাপার লাগছে। কে বলে আমরা নরম সরম এলাকায় রয়েছি, চারপাশটা কত আমাদের শক্তিশালী সব লোকজন আমাদের ঘিরে রয়েছে বলুন তো। নিজেদের বলছো সেফ ফিল করার কথা। এই চোপড়ার জেসিবি গ্যাং, তারা বন্দুক হাতে এলাকা দাপাতো। আমরা ওই তালিবান নেতাদের এরকম ছবি দেখে অভ্যস্ত, রাইফেল টাইফেল নিয়ে সব বসে আছে, আর সেইখান থেকে শুরু করে আজকে জয়ন্তকে দেখছি সেও এরকম সব নিয়ে বসে আছে। কোথাও যেন এক সূত্রে সব বাঁধা, দেখবেন একটা তাদের সবার মধ্যে মনে হয় যে অদ্ভুত একটা সূক্ষ্ম আত্মীয়তা রয়েছে। মহোদর মিত্র আজ TV9-কে বলেছেন যে এলাকার কিছু কাউন্সিলরের প্রশ্রয় নাকি জয়ন্তদের বাড়ন্ত। আচ্ছা, এটা কার কথা মাথায় রেখে বললেন বলুন তো মদন মিত্র? মানে কামারহাটি চেয়ারম্যানের কথাটা মাথায় রেখে কি মদন মিত্রের কথাটা বিশ্লেষণ করব? তাহলে তো বলতে হবে যে কাউন্সিলররা খেজুর গাছ, বট গাছ তার মানে অন্য কেউ। যে ছেলেটির নামে অভিযোগ হয়েছে তার সঙ্গে নাকি আমার ছবি দেখা গেছে। এখন প্রবলেম হচ্ছে, আমি ওই এলাকার MLA, ওখানকার 75% লোকের সঙ্গে আমার ছবি দেখা যাবে। যখন কেউ ছবি তুলছে তাহলে আমি তো তার ব্যাক হিস্ট্রি পুরো ফর্ম ফিল আপ করিয়ে যে কোনো কেস আছে কিনা এরমভাবে তো ছবি তোলা যায় না। কখন কোন গাছের তলায় দাঁড়াচ্ছে, যখন খুব রোদ্দুর ওঠে বড় গাছের তলায় দাঁড়ায়। কত বড় গাছ? এই যে যেমন বট গাছ, আবার যখন রৌদ্র কম হয় তখন খেজুর গাছের তলায় দাঁড়ায়, শিউলি ফুলের তলায় দাঁড়ায়। তো অথচ কার ছায়ায় যায় এটা আমার পক্ষে বলা সহজ, সেটা কোথায় কার ছায়া আছে জানি না। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বলেছেন যে কাউকে রেয়াত করা হবে না, সে কাউন্সিলর হোক, MLA হোক। দুঃখের বিষয়, কামারহাটির বহু কাউন্সিলরই নিজের মতো চলছে, যা ইচ্ছে যেমন তেমন চলছে। এমনকি পৌরসভার চেয়ারম্যানও ঠিক মতো সহযোগিতা পাচ্ছে বলে আমার মনে হয় না। ফলে এদের এই ঔদ্ধত্যই এই এলাকায় আরও পরিস্থিতিটা গোড়ালো করে তুলছে। এই ঘটনার নিন্দা করার কোনো ভাষা নেই, চোপড়ার ঘটনা এদের তফাৎ কি হলো? আমি এখানে আসার আগে পুলিশ কমিশনার এবং হোম সেক্রেটারিকে বলেছি, আমি বলেছি 24 ঘন্টার মধ্যে আপনারা অ্যারেস্ট করুন, তা নাহলে কিন্তু থানায় মিছিল যাবে এবং সেই মিছিলে আমি নিজেও থাকবো। এইটা বাকি ছিল, এটাও হয়ে গেল। মদন মিত্রের মতো একজন পোড় খাওয়া প্রবীণ নেতা, যিনি চিরকাল নিজের একটা রঙিন ব্যাপার, যেটাকে অনেকে রংবাজিও বলে আর কি, সে যাই হোক, চলতি কথা আর কি, আসলে রঙিন ব্যাপারটা। তো তিনিও দলের এরকম অন্য একটা দিক, এটাকে অন্ধকার দিক ছাড়া আর কি বলবো, সেটাই তুলে ধরলেন। তিনি বাকি ছিলেন আর কি। বললেন তো কাউন্সিলররা তারা অদ্ভুতভাবে তারা সব নিজেদের ওই কোথাও গিয়ে দাপট দেখাতে গিয়ে সব দৌর্দণ্ড প্রতাপ হয়ে গেছেন। চেয়ারম্যান শুধু তাদের নাগাল পাচ্ছেন না, সহযোগিতা পাচ্ছেন না, মানে এদের জন্য দলের বদনাম হচ্ছে, এগুলো সব বুঝতে পারছেন তারা। এবার দিকে দিকে যদি বদনাম করার জন্য এত লোক তৈরি হয়ে যায়, এবার তো তারপর বলতে হবে বা ভাবতে বসতে হবে দলে আছেটা কে যার জন্য বদনাম হচ্ছে না। দেখুন, এইটাই কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। এবং দেখুন, খেয়াল করে মুখ্যমন্ত্রী সাম্প্রতিককালের যাবতীয় বক্তব্য কিন্তু এই জায়গার থেকেই ভেতরে ভেতরে তার মানে একটা অসহিষ্ণুতা তৈরি হচ্ছে, হতাশা তৈরি হচ্ছে। নিজের হাতে যে দলটা তৈরি করেছিলেন, সেই দলটায় এমন একদল ফ্র্যাঙ্কেস্টাইনে ভর্তি হয়ে গেছে, যারা বসে বসে দলটা ওই তৃণমূল তো ওই মূলটাতেই আঘাত করে যাচ্ছে। এটা দেখে কার ভাল লাগবে বলুন?
নিজের হাতে কেউ যদি শিপ তৈরি করতে গিয়ে দেখেন বাঁদর তৈরি হয়ে গেছে, সেই অজিত পাজার কথা কারোর ভালো লাগে? আচ্ছা, দলটাকে এইভাবে বেলাইন করে দেওয়ার, বদনাম করার, দলের মূলে কুঠারাঘাত করার লাইসেন্সটাই জয়ন্তদের কারা দিচ্ছে বলুন তো? এমনিতে অবশ্য আমরা দেখছিলাম যে সাম্প্রতিককালে এই দখলদারি বলতে তো হকারদের কথা বলা হচ্ছিল, তাদের উচ্ছেদ করার পর আবার তাদের লাইসেন্স দেওয়ার কথা হচ্ছে। রাজ্য যাদের লাইসেন্স দেবে তারা ওই কোথাও গিয়ে ওই ফুটপাথের ওপর দখলদারি কায়েম করতে হবে। কিন্তু এই জয়ন্তরা এরা কি লাইসেন্স ছাড়াই দখলদারি চালিয়ে যাচ্ছে, জুলুমবাজি করছে? তা যদি বলতে হয় তাহলে বলতে হবে এরা দলের ক্ষেত্রে যা করুক, জনতার জীবনেও কিন্তু দখলদারি চালাচ্ছে। মুখ্যমন্ত্রী কিন্তু যে কোনো দখলদারি উচ্ছেদ করতে বলেছেন। তাহলে এই জেসিবি জায়েন্টদের মতো সিস্টেম, আমাদের সিস্টেমটার থেকে কোথাও গিয়ে কেন মানে খুলে ফেলা যাচ্ছে না? এটা তো একটা সিস্টেম, এটা একটা কীরকম সিস্টেম, ওই ধ্বংসাত্মক সিস্টেম আর কি। নামগুলো দেখুন না, জেসিবি, জায়েন্ট, তারপরে তাদের সাঙ্গপাঙ্গদের যাদের যাদের নাম শুনতে পাচ্ছি, এই সবই তো মনে হচ্ছে এরপর হয়তো পেলোডার শুনবো, বুলডোজার শুনবো, এগুলো নাকি সব আছে টাছে আর কি। এই আমরা পুরো একটা ওই ব্যাক টু দ্য ফিউচারের মতো জায়গায় চলে যাচ্ছি। কোথাও গিয়ে আমাদের একটা অন্য জগৎ, সেই জগৎটায় আমাদের কারোর কোনো নিস্তার নেই। হয়তো দেখবো এরপরে এমন ওই বিভিন্ন ওই কল্পবিজ্ঞানের গল্পগুলো না, এমন একটা সময়ে আমরা চলে যাব যখন চারপাশে অসংখ্য ওই টার্মিনেটরের মতো অসংখ্য যন্ত্র ঘুরে বেড়াচ্ছে, আর তার মধ্যে কিছু মানুষ, গুটি কয়ে মানুষ দৌড়ে বেড়াচ্ছে প্রাণটা বাঁচিয়ে গ্রহটাকে আবার একটু মানবিক করার চেষ্টায়। আমাদেরও সেই অবস্থা, জানেন তো, চারপাশে এই জেসিবি, জায়েন্ট, তারপর ওই বুলডোজার, এগুলো সব ঘুরে ঠুরে বেড়াচ্ছে আর কি। আমাদের সিস্টেম থেকে এদের কেন উপড়ে ফেলা যাচ্ছে না, এই প্রশ্নটা বারবার খালি আমাদের মনের মধ্যে আসছে। আমার ধারণা মুখ্যমন্ত্রীর মনেও আসছে, তাই জন্যই তিনি বারবার এদের উপড়ে ফেলার কথা বলছেন। আমাদেরও মনে হচ্ছে বারবার, জানেন তো, কেন এমন একটা জায়গায় আমরা পৌঁছে গেলাম যেখানে আমাদের এই বাংলায় বর্বরতার জন্য আফগানিস্তানের তুলনা চলে আসছে। কোভিডের মতো ছোঁয়াচে রোগ আটকাতে সোশ্যাল ডিস্টেন্সিং বড় ভূমিকা নিয়েছিল। কেন রাজনৈতিক দলগুলো এদের সাথে দূরত্ব তৈরি করতে পারছে না? ডাবগ্রাম ফুলবাড়িতে যা হলো সেটাও তো এই ঘটনারই একটা এক্সটেনশন। জলপাইগুড়ির ডাবগ্রামে সেখানে স্বামী স্ত্রীর ব্যক্তিগত সম্পর্কের জটিলতাতেও নাকি এলাকার দুই দাপুটে তৃণমূল নেত্রী নাক গলিয়েছেন বলে অভিযোগ। ডাবগ্রামের ওই বাকরভিটায় স্বামী স্ত্রীর গোলমাল মেটাতে সালিশি সভা ডেকেছিলেন ওই পঞ্চায়েত সদস্য মালতী রায় আর স্বপ্না অধিকারী। মানে একজন নিজের অধিকার ফলিয়েছেন আর একজন রায় দিয়েছেন, এরকম ওই ব্যাপারটা দাঁড়ায় আর কি। সেই সালিশি সভায় মহিলা আর তার স্বামীকে বেধড়ক মারধর করা হয়। কার রায় জানি না, কিন্তু মারধর করাটার অভিযোগটা নাকি বাস্তব। আর তারপর কি হয়েছে জানেন? তারপর একটা এই এতক্ষণ পর্যন্ত যা যা আপনারা দেখেছেন সেগুলোরই আরেকটা দিক, এইটা বাকি ছিল, এটাও হয়ে গেল। আত্মহত্যা করেছেন ওই মহিলা। তার পরিবার বলছে যে সালিশি সভায় 1 গ্রাম লোকের সামনে যে অপমান করা হয় সেটা সহ্য করতে পারেননি তিনি, আত্মঘাতী হয়ে গেছেন, বিষ খেয়েছেন বাড়ি ফিরে। এবার প্রশ্নটা হচ্ছে, শাসন ক্ষমতায় থাকলেই কি যে কারো হেসেলে ঢুকে পড়া যায়? স্বামী স্ত্রীর ব্যক্তিগত সম্পর্কেও নাক গলানো যায় আর সালিশি ডেকে অত্যাচার করা যায়? রাজনীতি করলে কি খাপ পঞ্চায়েত বসানোর লাইসেন্সও পাওয়া যায়? দেখুন, একটা সময় পর্যন্ত ভারতের বিভিন্ন জায়গায় আমরা শুনছিলাম নীতি পুলিশি হচ্ছে, এখানকার প্রগতিশীল আমরা ভীষণভাবে প্রতিবাদ করেছিলাম। কী হচ্ছে, হয় নাকি? একটা মানুষ কি করবে, কে কাকে ভালোবাসবে, কে কার সঙ্গে কি সম্পর্কে জড়াবে, এই সব কিছু নিয়ে কোথায় কে রাস্তার ধারে বসে থাকবে, এসব নিয়ে লোকজন মাথা গলাতে পারে নাকি? এটা ব্যক্তিগত ব্যাপার। ব্যক্তিগত তো আর ব্যক্তিগত রইল না, এ রাজ্যে কোনো কিছুই মনে হচ্ছে ব্যক্তিগত নেই, সবই সরকারি, সবই রাজনৈতিক। বিরোধীরা বলছেন এরাই নাকি তৃণমূলের সেই গোপন সম্পদ, হিডেন জেম, যাদের জোরে বাংলার রাজনীতিতে তৃণমূল অধিকার কায়েম করেছে। দেখুন, আমরা কি জানতাম? আমরা জানতাম মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত ক্যারিশমা আর লক্ষ্মীর ভাণ্ডারের মতো এই যে সামাজিক প্রকল্প, যার জোরে এই মহিলা ভোট
একদম নিশ্চিত হয়ে গেছে তৃণমূলের জন্য। এই দুয়ের যোগ ফলেই তো যে ভোটে জিতছে তৃণমূল। বিরোধীরা কি দাবি করছেন জানেন? এতেও নাকি হয় না, ভোটে জিততে নাকি জয়ন্তদের গায়ের জোরও তৃণমূলের প্রয়োজন হয় এই বুলডোজার, জেসিবি, এরকম সব কিছু। মাতব্বর সংসদের অভিধান বলছে মাতব্বর মানে প্রধান, মুরব্বী, সর্দার, হোমরা চোমরা, মোড়ল। এই মোড়ল আর মাতব্বরদের দাপাদাপি কি বেড়ে চলেছে বাংলায়? পুলিশ প্রশাসন কি করছে? দেশের আইন না মেনে সালিশি সভা, ইনসাফ সভা বসানো হচ্ছে। 21শে আইন চলছে নাকি বাংলায়? সাম্প্রতিক ঘটনাটি উত্তরবঙ্গের ফুলবাড়ির বকরা ভিটায়। পরিবার সূত্রে খবর, 8 দিন ধরে নিখোঁজ ছিলেন এক মহিলা। থানায় অভিযোগ দায়ের করেন মহিলার স্বামী। এরপর স্ত্রীর ফোন পেয়ে তাকে ফিরিয়ে আনেন। অভিযোগ, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে ঘর ছেড়েছিলেন ওই মহিলা। ঘটনা জানাজানি হতেই সালিশি ডাকেন এলাকার পঞ্চায়েত সদস্য তৃণমূল নেত্রী মালতী রায় ও স্বপ্না অধিকারী। মহিলা ও তার স্বামীকে মারধর করা হয় বলে অভিযোগ। পরিবারের দাবি, অপমানে বিষকে আত্মঘাতী হয়েছেন ওই মহিলা। কিসের পঞ্চায়েত? আমরাই সব কিছু, এখানকার যা করব আমরাই করব। এখান থেকে এখানে নিয়ে এসে পুরো মারধর করছে। এই যে 2 টুম্পা আর হচ্ছে স্বপ্না বেশিরভাগ মারছে। আর ওর বর হচ্ছে বোঝেন, আমাদের ঘরে তালা মারতে বলতেছে, আমার ছেলেটাকে আসতে দিচ্ছে না। আমার বোন তো দল করে। হ্যাঁ, দল তো করে। কি দল করে? এই টিএমসি পার্টির। চুলিমুটি ধরিয়ে জলের মধ্যে মারছে, গায়ে মারছে, জুতে দিয়ে মারছে। মহিলার স্বামীর অভিযোগ, পঞ্চায়েতকে জানিয়েও কোনো লাভ হয়নি। জুতার মালা দিয়ে ঘুরাও এরকম বলছে। যে শিক্ষা হয় না, 2টা বড় বড় ছেলে। পঞ্চায়েত ওখানে ছিল, তাও আসে নাই। পঞ্চায়েত সদস্য মালতী রায়ের প্রতিক্রিয়া মেলেনি, তবে তার স্বামী রাজব সাফাই। ঠিক যেভাবে নির্যাতিতা চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছিলেন চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমান, ঠিক সেইভাবে মালতী রায়ের স্বামীও ওই মহিলার চরিত্রের দিকেই আঙুল তুলছেন। বাড়ির আশেপাশে যে মহিলারা যে 2-1 থাপড় দিচ্ছে, সেটা দিতেই পারে। পাশাপাশি এর আগে 2বার ঘটনা ঘটছে। কোন ছেলেকে নিয়ে পালাই গেছিলো, আবার বাড়িতে এসে লুকাইছিল, খাটের তলে লুকাইছিল, সবাই মহিলাগুলো আবার ঘর থেকে বাইরে করছে। এই বলে সবার পাড়ার কমপ্লেন হলো, ওনাকে এখানে রাখবে না। আইনের শাসন কোথায়, প্রশ্ন তুলছেন বিরোধীরা। প্রতিটা জায়গাতে যেখানে ক্রিমিনাল অ্যাক্টিভিটি হচ্ছে, দেখা যাচ্ছে সে তৃণমূলের সাথে জড়িত, ইদার ডাইরেক্টলি ও ইনডাইরেক্টলি। মুখ্যমন্ত্রীর যদি আশকারা না থাকে, আজ যদি মমতা ব্যানার্জি যোগীজির মতো হতেন, তাহলে আজকে এই দিনটা পশ্চিমবঙ্গের মানুষকে দেখতে হতো না। অগ্নিমিত্রা পালের প্রশ্ন, দিকে দিকে সালিশি সভাতেই যদি বিচার হয়ে যায়, তাহলে পুলিশ প্রশাসনের ভূমিকা কি? এই নীতি পুলিশদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে দল? বিরোধীদের জবাব দেওয়ার কাজটা কি তৃণমূল আজ থেকেই শুরু করে নিল? মানে সেই জন্যই কি তারা ব্যবস্থা নিতে শুরু করলো? ডাবগ্রাম ফুলবাড়ির ওই দেবাশিস প্রামাণিক, যিনি জোর করে অন্যের জমি দখল করতে চেয়েছিলেন, যার জমি তাকে খুনের চেষ্টা করেছিলেন বলে অভিযোগ, সেই দেবাশিসকে আজ তৃণমূল বহিষ্কার করেছে। জেলা পরিষদের সদস্য দেবাশিসকে শাস্তি দিয়ে বাকিদের কাছে কি বার্তা পাঠালো তৃণমূল? দেখুন, তার থেকেও বড় কথা, বার্তা পাঠাচ্ছে তো ধরছি, বার্তা তো আজকের থেকে না, যেদিন মুখ্যমন্ত্রী মুখ খুলেছিলেন সেই দিন থেকে তো সর্বোচ্চ জায়গার থেকে বার্তা আসছে। এ তো তুলনায় ছোট্ট একটা বার্তাও না, এটা শব্দ যাচ্ছে। মুখ্যমন্ত্রী বলার পরেও, দলনেত্রী তিনি বলার পরেও বার্তাটা ঠিকঠাক জায়গায় পৌঁছেছিল তো? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তার নির্দেশ পেয়েই পুলিশ দেবাশিস প্রামাণিককে গ্রেফতার করেছে। দেখুন, সাবধান হয়ে যাওয়ার জন্য মুখ্যমন্ত্রীর এই বার্তাটুকুই তো যথেষ্ট ছিল, তাই না? এবার বাঁধের ছিদ্র যদি থেকেও থাকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই একটা কথাতেই তো সেটা মেরামত করে ফেলা উচিত ছিল। হয়েছে? হয়তো নি। বলে আজ কলকাতার কাছে এই আরিয়াদহকে দেখে সন্দেশখালী বলে তো ভুল করতে হতো না, তাই না? আর উত্তর দিনাজপুরের চোপড়া থেকে জেসিবি গ্যাংয়ের একের পর এক মারধরের ছবি, সেটাও ভাইরাল হতো না? একের পর এক, বললাম, খেয়াল করে দেখুন। এবং সেটা যখন হচ্ছে, তখন কিন্তু মনে হচ্ছে আমাদেরও কিছু কথা বলার দরকার, যে কথাগুলো হয়তো আরও অনেকের কথা বলার কথা ছিল, কেউ কথা রাখেনি, তাই আমরাই বলি, আমরাই সেই কথাগুলো বলি, যে কথাগুলো ওই না বললেই নয়। আরিয়াদহের সায়নদীপের মায়ের নাম কি ওই লক্ষ্মীর ভাণ্ডারের তালিকায় ছিল? তাহলে কিন্তু কিল খেয়ে কিলটা হজম করে নিতে হবে। সন্দেশখালীর ওই প্রতিবাদী রেখাপাত্র
তার বেলায় কী হয়েছিল একটু খেয়াল করুন। তিনি তখনও কিন্তু বিজেপি প্রার্থী হননি। রেখা পাত্রকে লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তা দেখিয়ে সোশ্যাল মিডিয়া তো কাঁপিয়ে দিয়েছিলেন তৃণমূলপন্থীরা। তার মানে ব্যাংকের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকলে পিঠটাকে শাসক দলের নেতার লাঠির সামনে পেতে দিতে হবে নাকি? ফুলবাড়ির নির্যাতিতাও কি লক্ষ্মীর ভাণ্ডার পেতেন? দেখুন, আমরা বলতে পারবো না এত কিছু, আমরা জানি না, তবে তার পরিবার বলতে পারবে। তবে তাকে ওই সালিশি সভা, কেউ কেউ বলছেন সালিশি সরকার, তাকে অলক্ষ্মী বানিয়ে ছেড়েছে। আচ্ছা, লক্ষ্মীপুরের লক্ষ্মীরা কেমন রয়েছেন? লক্ষ্মীপুর কোথায় জানেন? ওই উত্তর দিনাজপুরের চোপড়ায়। সোশ্যাল মিডিয়ার কল্যাণে যে ভিডিওটা ভাইরাল হয়েছে, তার জন্য তো এখন লক্ষ্মীপুরকে সারা বিশ্ব চিনে ফেলেছে প্রায়। সেই ভিডিওয়ে তালিবানি কায়দায় যে মহিলাকে ফেলে পেটাতে দেখা গেছে বিধায়ক ঘনিষ্ঠ এই তাজমুল হক জেসিবিকে, এবার তার আরও একটা ভিডিও প্রকাশ্যে এলো। বললাম না, একের পর এক ভিডিও আসছে সামনে, এটাও ভাইরাল। আমরা এরও সত্যতা যাচাই করিনি, তবে মোহাম্মদ সেলিম, দিলীপ ঘোষ, রাজু বিস্তার মতো বিরোধী নেতারা সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটা শেয়ার করেছেন। আর ভিডিওটা ভাইরাল, এটা মিথ্যে এমন অভিযোগ অন্তত জেসিবি অনুগামীরাও এখন পর্যন্ত করেনি। কেন করেননি জানি না, কিন্তু আমার কি মনে হচ্ছে জানেন তো, এরা গর্ববোধ করেন এবং এগুলোই বললাম ওদের পোর্টফোলিও বা বায়োডাটায় একটা নতুন নতুন করে লাইন যোগ করে। ভবিষ্যতে এদের যে কতটা দাপট, এরা যে কতটা কার্যকরী ভূমিকা নিতে পারেন কোনো বিশেষ বিশেষ সময়, এই সব ভিডিওগুলো বোধহয় তারই পরিচয় দিচ্ছে। হয়তো এরা আশা করেন যে এই ভিডিওগুলো যদি মিথ্যে বলেন তাহলে তো দর কমে যাবে, তার থেকে এগুলো যদি সত্যি বলে সবাই ধরে নেন, ভয় পান, ভয়টা যদি মনের মধ্যে সেইভাবে জেঁকে বসতে পারে, ভয় ধরানোর ক্ষেত্রে তাদের যদি কার্যকারিতা প্রমাণিত হয়, তাহলে ভবিষ্যতে নিশ্চয়ই তারা আরও বড় কোনো দায়িত্ব পাবে। একবার পাকিস্তানে যাওয়ার সুযোগ হয়েছিল জানেন তো, সেখানে কি অদ্ভুত অবাক হয়ে গেছিলাম। সেখানে এই সাধারণ দারোয়ানদের হাতেও লাঠি টাঠি থাকে না, তাদের সবার হাতে ওই বন্দুক, বিভিন্ন রকম স্বয়ংক্রিয় অস্ত্রফস্ত্র সব কিছু থাকে। ওরা বলেন আসলা, ওখানে নাকি আসলা পাওয়াটা খুব সহজ, তারা এগুলোকে ব্যবহারও করে ইচ্ছে মতো আর কি। এখানে দেখলাম সবার হাতে এরকম লাঠি, ইচ্ছে মতো সেই লাঠির ব্যবহারও হচ্ছে, দেখলাম সেটা। ওই শুধু জেসিবি না, তার দল বল সবাই এই ব্যাপারটাতে বেশ ট্রেন্ড আর কি। এটা তাদের হবি কিনা জানি না, বা এটাই তাদের কাজের ধরন কিনা জানি না, কিন্তু হাতে লাঠি থাকে এবং সে লাঠির নিয়মিত ব্যবহারটাও হয়, দেখলাম তো। আর বেঁধে যাদের পেটানো হচ্ছে তাদের মুখ দেখায়নি, তাদের মুখটা দেখানোর নিয়ম নেই, দেখালাম না। আর্তনাদটা শুনলেন? এবার কারুর কাছে, কোনো রাজনৈতিক দলের নেতার কাছে, শাসক দলের নেতার কাছে গিয়ে হাজির হন, প্রশ্ন করুন, মুখস্থ করা একটা লাইন আউড়ে যাবেন। সাম্প্রতিককালে আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য অনুযায়ী নারী নিরাপত্তায় 1 নম্বরে নাকি পশ্চিমবঙ্গ। জেসিবির এই যে ভাইরাল ভিডিও, এটাতে যে মহিলাদের দেখা গেল যে মার খাচ্ছিলেন, আর্তনাদ করছিলেন, তারা নারী নন, নারী পুরুষ ছেড়ে দিন, মানুষ বলেও তো তাদের মনে হচ্ছে না। তাদের দেখে কি নিরাপদ বলে মনে হচ্ছে? এদের কথা এই ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তালিকায় রয়েছে? ডেফিনেটলি নেই, কারণ পুলিশের খাতায় এফআইআর হওয়ার পর তারপর সেই তথ্য তো এনসিআরবিতে যায়। যাদের বেঁধে পেটানো হচ্ছে তাদের তো থানা পর্যন্ত যাওয়ার ক্ষমতা বোধহয় নেই। নাকি আইন কানুন সম্পর্কে তাদের আদৌ কোনো ভরসা রয়েছে কি না, যার জন্য তারা থানা পর্যন্ত যাবেন, সেটা নিয়েও সন্দেহ জাগতে পারে। আর যারা এইভাবে মানুষকে বেঁধে পেটাতে পারে, তাদের বিরুদ্ধে পুলিশ কিছু করবে, এই ভরসাটাও কি তারা হারিয়ে ফেলেছেন? দেখুন, জেসিবির বিরুদ্ধে পুলিশ এতদিন কিছু কি করেছিল? এখন তো সবাই বলছেন যে তাকে ধরতে বলা হয়েছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে কেউ এর পাশে দাঁড়াবেন না, সমস্ত ব্যবস্থা করা হোক। খারাপ ঘটনা আমি শুনলাম, সব শুনেছি, পুলিশ তাকে ধরেছে, দেখেছি। এতদিন কেন কিছু হয়নি? এই ভিডিও হওয়ার পর পুলিশ শতপ্রণোদিত মামলা করে জেসিবিকে গ্রেফতার করেছে, কিন্তু সেখানেও তো দুটো জিজ্ঞাসা রয়েছে। প্রথম জিজ্ঞাসা, রায়গঞ্জে 10ই জুলাই ভোট না হলে
তাজমুল হক কি গ্রেফতার হতো? দ্বিতীয় জিজ্ঞাসা, রাজ্য জুড়ে শিক্ষিত মধ্যবিত্ত তৃণমূলকে ভোট দেয়নি, এই পরিসংখ্যান সামনে না এলে এই উদ্যোগ কি দেখা যেত? এই প্রশ্নগুলো কিন্তু সবাই করছেন। কখন এইরকম প্রশ্ন লোকে করে বলুন তো? যখন অতীতের ঘটনাগুলো দেখতে 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 না স্বাভাবিক জিনিসগুলোর ওপর থেকে তারা ভরসা হারিয়ে ফেলে। স্বাভাবিক জিনিস কি? কেউ যদি এরকম অন্যায় করেন, এরকম অত্যাচার করেন, তাহলে পুলিশ যারা ওভাবে মার খাচ্ছে তাদের প্রোটেকশন দেবে, নিরাপত্তা দেবে, আর যারা এরকমভাবে তাদের ওপর জুলুমবাজি করছে তাদের গ্রেফতার করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এতদিন যদি সেইগুলো হতো তাহলে এরকম পর ভিডিও কি সামনে আসতে পারতো? এগুলো তার মানে ঘটেছে, বাস্তব। পুলিশ বলতেই পারে আমাদের কাছে যদি না পৌঁছয় আমরা কি করে ব্যবস্থা নেব। ইন্টেলিজেন্স বলে কোনো বিষয় নেই। আজকের দিনে কেউ জানতে পারেন না, একদম না। এরকম সব ঘটনা, এটা তো দেখে মনে হচ্ছে এরা খুব অভ্যস্ত। যখন অভ্যস্ত হয়ে যায়, যখন এই ব্যাপারটা পর ঘটতে থাকে, তখন কোনো না কোনোভাবে তো লোকের মুখে মুখেও তো ছড়ায় ব্যাপারটা, তাই না? এটাকে বলে ক্লাসিক্যাল ওয়ে অফ কমিউনিকেশান, মুখে মুখে ছড়ানো। এটাকে কখনো আটকানো যায় না, ফিস করে বললেও বলে আর কি। সেইগুলো তো শোনাটাই পুলিশের কাজ। তাহলে এখন মানুষের মনে এগুলো দেখার পর যদি এই ভূমিকা সম্পর্কেও প্রশ্ন আসে, দোষ দেওয়া যায় নাকি? খারাপ লাগছে। পুলিশ হয়তো উদ্যোগী হয়ে একটা সঠিক কাজ করেছে, কিন্তু দেখুন সেই সঠিক কাজকেও লোকে কিভাবে সন্দেহের চোখে দেখছে। কখন হয় এটা? ভয় ভক্তি সব নষ্ট হয়ে গেলে, সব থেকে বড় কথা ভরসা জিনিসটা উড়ে গেলে। সন্দেশখালীর শেখ শাহজাহানকে গ্রেফতার করতে তো 52 দিন পেরিয়ে গেছিল, তাই না? আর চোপড়ায় তাজমুল হক গ্রেফতার হওয়ার পরেও আতঙ্ক কি পুরোপুরি দূর হয়েছে? সন্দেশখালীতে তবু মহিলারা শাহজাহানের বিরুদ্ধে লাঠি ঝাঁটা নিয়ে রাস্তায় নেমেছিলেন। চোপড়ার লক্ষ্মীপুরে একজনও নির্যাতিতা অথবা তার পরিবার কেউ তো এখনো সামনে আসেননি। দেখুন, পুলিশে অভিযোগ দায়ের হয়েছে এমন কোনো তথ্যও কিন্তু আমরা পাইনি। ওই সুও মোটো মামলার কথা শুনলেন, স্বতঃপ্রণোদিত হয়ে যদি পুলিশ অ্যাকশান না নিত তাহলে তো কিছুই থাকতো না। দেখুন, আমাদের একটাই আশা, পুলিশ যেরকম স্বতঃপ্রণোদিত গ্রেফতার করেছে সেরকমই স্বতঃপ্রণোদিত হয়ে বাকি আক্রান্তদেরও বয়ান নেবে, তাদের ভরসা দিয়ে অভিযোগ দায়ের করাবে। নাকি ওই জেসিবি ওই শুধুমাত্র 10ই জুলাই পর্যন্ত জেলে থাকবে? রায়গঞ্জের উপনির্বাচন হয়ে গেলেই জেসিবির মুক্তি। যেভাবে ভোটের আগে ভাঙড়ের আরাবুল ইসলাম গ্রেফতার হয়ে গেছিলেন, ভাঙড়ে তৃণমূল ভালোভাবে লিড পেয়ে যাদবপুরে জিতেছে, সায়নী ঘোষ সংসদে চলে গেছেন, এবার আরাবুলও জামিন পেয়ে গেছেন। জেসিবিও কি জামিন পেতে পারে? পুলিশ যদি কেস সাজাতে না পারে তাহলে তো জামিন কেন, একদম বেকসুর খালাস পেয়ে যেতে পারে। এই ভাইরাল ভিডিও কোর্টে তখনই মান্যতা পাবে যখন যাদের মার খেতে দেখা গেছে তারা অভিযোগ করবেন। আইনের কাছে নির্যাতিতারা পৌঁছতে পারেনি। আইন কি নির্যাতিতাদের কাছে পৌঁছেছে জানি না, তবে নির্যাতিত ছেলেটির পরিবার যে বেশ আতঙ্কে রয়েছে তাতে কিন্তু সন্দেহ নেই। নাহলে যে ছেলেটা এইভাবে নির্যাতিত হলো তার মা সেই ব্যক্তির শাস্তি দাবি করলেন যিনি এই নির্যাতনের ভিডিওটা তুলেছেন, কিন্তু যিনি নির্যাতন করছেন তাকে নাকি তিনি চেনেন না। এখান থেকেই তো ওই একটু আগে যা বলছিলাম সমস্ত প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। আমার ভিডিওটা করেছে, আমি ওয়ারে শাস্তি চাই। আমার ভাইরাসটা করলে কি আমার ধর্ম নষ্ট করলে কি? আর যে মেরেছে আমি চিনি না, কে মেরেছে নি মেরেছে, কে কি করেছে ওটা আমি জানি। ওর শাস্তি চান না আপনি? যে মেরেছে না না না, ও আমি তো জানি কে না, চিনি কে না, আমি কার কথা বলবো? ভাইরাসটা ছড়লো কে, আমি ওকে চাই। না না, যে মারলো, ওই এতগুলা লোকের সামনে মারলো, তার শাস্তি চান না? আমি তো জানি কেনা কোনখানে লেগেল, কোনখানে কি করলে নি করলে আমি জানি না। ভিডিওটা তো দেখছেন না? ভিডিওটা দেখছি, তা কোনখানে কি করলে শাস্তি চান না? আমি কারো জানলে তো আমি শাস্তি চাইবো। ভাবুন, যারা মেরেছেন তাদের চেনেন না, তাদের শাস্তি চান না। যারা মারেননি, শুধু ছবি তুলেছেন, মা তাদের শাস্তি চাইছেন। ভাবতে পারেন কতটা আতঙ্ক গ্রাস করে থাকলে এরকম হতে পারে। কেউ কি বলেছিল, সেই মাস্টারমশাই আপনি কিন্তু কিছু দেখেননি, ওনাকেও কি কেউ কিছু এরকম বলেছিল? ওনার ছেলেই কিন্তু মার খেয়েছেন।
বারবার এই কথাটা নিজের মনের মধ্যে নিয়ে এসে দেখুন এবং তারপর ওনার কথাগুলো আরেকবার ভেবে দেখুন। দেখুন এক মায়ের কি অবস্থা, মায়েদের এরকমই অবস্থা চারপাশে। এই এক মায়ের অবস্থা দেখলেন। আরেক মা সিপিআইএম কর্মী মনসুর আলম, গত পঞ্চায়েত নির্বাচনে ওই মনোনয়ন পেশের দিন তাকে গুলি করে খুন করা হয়। সেই খুনেও কিন্তু এই জেসিবি অভিযুক্ত ছিল। জেসিবি গ্রেফতার হওয়ার পর এতদিনও তার মুখ খোলার সাহস হয়নি, সাহস পেলেন এতদিনে। কে মারছে এই তো ধরা তো পড়ে গেছে। জেসি আলম না কি করছে জেসিবি। কি চাইছেন? কি চাইছে আমি ফাঁসি অর্ডার হবে। কি চাই আমরা? আমার ছেলে দেখাই না পাই, আমার মুখের ছবিটা দেখায় না পাই, বলি না পাই আমার ছেলে আজ 1 বছরতে ধরা পড়েছেন। ওনারা আইন আদালত এত কিছু বোঝেন না, ধরেছেন যে পুলিশ ধরে নিয়েছে, এবার শাস্তি পাবে। কি শাস্তি পাবে? এখন তার মনে হচ্ছে ছেলের যারা খুন করেছে ছেলেকে, ছেলের হত্যাকারী, তার কাছে তাদের ফাঁসি হওয়া উচিত। তাহলে দেখুন এই রকম আতঙ্ক যেখানে যারা ছড়িয়ে দিতে পারে তাদের দাপট কি দেখতে পাচ্ছেন, বলতে হবে কি দাপট। দেখুন জেসিবি কি তাহলে শাহজাহানের থেকেও বড় সম্রাট নয়? শাহজাহানের বিরুদ্ধে তো মহিলারা প্রকাশ্যে রাস্তায় নেমেছিলেন, জেসিবি গ্রেফতার হয়ে গেছেন, তারপরেও সকলে মুখ খোলার সাহস পাচ্ছে না। ভয়টা যাতে বজায় থাকে তার জন্য কিন্তু চেষ্টার কসুরও করছে না জেসিবির এই শাকদেররা। তারাও মানে এত অনুগত এবং এত কর্তব্যপরায়ণ ভাবা যায় না। মুখ্যমন্ত্রী বলে দিচ্ছেন কাউকে ছাড়া হবে না, থোড়াই কি আর তাদের সামনে যাতে মুখ কেউ না খোলে তার জন্য ব্যবস্থা তারা করতে চেষ্টা করছে। কংগ্রেস অভিযোগ করেছে তো বাড়ি বাড়ি গিয়ে এই নির্যাতিতদের শাসানো হচ্ছে, আর তাজমুলের ভাই গির আলম শাসাচ্ছে বলে কংগ্রেসের অভিযোগ। খবরদার পুলিশের সামনে মুখ খুলবে না। সন্দেশখালীতে শাহজাহানের ভাই আলমগীর এই দায়িত্বটা নিয়েছিল বলে তখন অভিযোগ শোনা গেছিল, পরে আলমগীরকে গ্রেফতার করে পুলিশ, আর এবার জেসিবির ভাই গির আলম সেটা করছে। পুলিশ যদি ভরসা দেয় তাহলে কিছুটা সুরাহা হয়তো তারা পেতে পারেন, যাদের ওপর এরকম হয়তো হুমকি টুমকিগুলো আসছে। কিন্তু পুলিশ কি ভরসাটা দিচ্ছে? কংগ্রেস আজ জেসিবি গ্যাংয়ের কয়েকটা ছবি ভাইরাল করেছে জানেন তো, তাতে 2 হাতে বন্দুক নিয়ে পোজ দিচ্ছেন ওই গ্যাং মেম্বাররা, আবার তাদেরই দেখা যাচ্ছে স্থানীয় বিধায়ক হামিদুল রহমানের সঙ্গে। এরপরেও মানুষ ভরসা পাবে? এর আগেও অনেক ঘটনা ঘটেছে যার জন্য হচ্ছে যে কোনো থানাতেও মানুষ যেতে পারতো না এদের ভয়ে। সন্ত্রাস চালাচ্ছে এখনো পর্যন্ত, গোটা এলাকায় হচ্ছে সন্ত্রাস একটা তৈরি করেছে যে কোনো মানুষ যেন একটা কথা যেন না বলে। যে এই ভিডিওগুলো করেছিল ওরা সন্দেহ করেছে, তার বাড়িঘর লুটপাট করেছে। জেসিবি আতঙ্কে সবাই ভয় করে, ওরা খুব খারাপ, ও সবসময় দৌড়ামুড়ি কাজ করে, লোককে মারামারি ডাঙাডাঙি করে, রাস্তাঘাটে যখন লাগার পায় রাস্তাঘাটে ডাঙায়, টাকা অনেক খায় লোকের থেকে, বেরিয়ে যাওয়ার ব্যাপারে ভয় থাকে তো, ও যখন একটু আসে না তো কেউ বলবে না ওকে ভয়তে। যেই সকল যারা ত্রাস করে বেড়াচ্ছে, পুলিশের সামনে বন্দুক নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আমরা নির্বাচনের সময় দেখেছি পঞ্চায়েত নির্বাচনে থানার মাঠে পুলিশের সামনে আর্মস নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কি করলো পুলিশ? দেখুন শুধু জিসিবিকে একাই দায়ী করলে হবে না, একাই জিসিবি করছে তা নয় তো, জিসিবির সঙ্গে বুলডুজার আছে, জিসিবির সঙ্গে রোলার আছে, জিসিবির সঙ্গে ট্রাক্টর আছে, ওদের যে একটা আছে কমিটি আছে, ওই কমিটিগুলো করছে। অসাধারণ। কংগ্রেস নেতার কথা শুনলেন তো, জেসিবির সঙ্গে বুলডোজার আছে, ট্রাক্টর আছে, সব নিয়ে একটা কমিটি আছে, এবং আলটিমেটলি তার ওই ছবি টবি দেখিয়ে তাদের বক্তব্য কি যে এর ওপর মাথায় বিধায়কের হাত রয়েছে। দেখুন ছবির সঙ্গে যদি ছবিতে যদি বিধায়ক থাকেন, বিধায়কের সঙ্গে যদি ছবি থাকে, তাহলেই এদের মাথার ওপর বিধায়কের হাত রয়েছে এই অভিযোগ তো তাতে প্রমাণ হয় না। কিন্তু বিধায়ক যে তাজমুলকে অপছন্দ করেন না তার প্রমাণ তো কালকেই মিলেছিল, তাই না? আপনাদের মনে আছে নির্যাতিত মহিলার চরিত্র নিয়েই তো প্রশ্ন তুলেছিলেন বিধায়ক, আর তাজমুলের তালিবানি শাসন নিয়ে তার ব্যাখ্যা ছিল একটু বাড়াবাড়ি হয়ে গেছে।
এবার সেই ব্যাখ্যাটারই ব্যাখ্যা চেয়ে পাঠিয়েছে তৃণমূল। হামিদুলকে শোকজ করা হয়েছে, 7 দিনের মধ্যে তাকে জবাব দিতে হবে। এবার হামিদুলের দাবি তিনিও এই ব্যাপারেও তিনি একটুখানি দাপটে রয়েছেন আর কি, বলছেন মুখ্যমন্ত্রী তাকে ফোন করেছিলেন। আচ্ছা, মুখ্যমন্ত্রীর ফোন পেয়েই কি সুর বদলে গেল হামিদুলের? গতকাল তিনি দৃঢ়ভাবে জেসিবির পাশে দাঁড়িয়েছিলেন, আজ আইনের ওপর ভরসা রাখার কথা বলছেন। এই ধরনের লোক সবাই তো হাজি আর না, এই ধরনের লোক তো দলের ভাবমূর্তি খারাপ হচ্ছে, তার জন্য তো পুলিশে তুলে দেওয়া হয়। যে পুলিশের কাছে কেউ সুপারিশ করা যায়নি, আইনি ব্যবস্থা যা হচ্ছে করছে। জেসিবির কি প্রকৃত শাস্তির দাবি করছেন? হ্যাঁ, 100%। ও যা ভুল করেছে তার শাস্তি পাবেও। সেই জন্য দুঃখ প্রকাশ করেছে, ঘটনাটা খুব নিন্দনীয়। ওর কেউ পৈরবি করতে যেত, কোনো এমএলএ বা কোনো প্রধান বা কোনো মেম্বার, ও যা ভুলটা করেছে তার ভুলের শাস্তি তো ওকে পাতে হবে। রাজ্যের নেতৃত্বের নির্দেশে হামিদুর রহমান সাহেবের কাছে হোয়াটসঅ্যাপে একটা চিঠি পাঠিয়েছি। সেই মন্তব্যের বিষয়েও আপনি কি বলতে চান সেটা আপনি জানান। দল যখন শোকজ করেছে তাদের দলের নীতি বোঝাই যাচ্ছে যে দল এই ধরনের ঘটনাকে সমর্থন করে না, সমর্থনযোগ্যও নয়। পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা নেই, রুল অফ ল নেই আমরা বলি, যা ঘটেছে অত্যন্ত নিন্দনীয়। কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাকে মুসলিম রাষ্ট্র করে এই যে বিভাজনের পরিকল্পনা, এটা কিন্তু আরও মানুষের মধ্যে অনৈক্য তৈরি করছে। চোপড়ার ঘটনার নিন্দা সারা দেশ জুড়ে হচ্ছে, এতে বাংলার ভাবমূর্তি শেষ হয়ে যাচ্ছে। শুধুমাত্র শাসক দলের ছত্রছায় থাকবার সুবাদে যা খুশি তাই করবার অধিকার অর্জন করা যায়। দেখুন, এর মাঝখান থেকে একটা জিনিসই হয়েছে, আমাদের একটু পদোন্নতি হয়েছে। পদোন্নতি কীরকম না, এই গোটা বাংলার মধ্যে গোটা বিষয়গুলো আটকে ঠাটকে থাকছিল তো, ওই এক ভোটের আগে তখন ওই সন্দেশখালীর দৌলতে ভারতের বিভিন্ন প্রান্তে বাংলা পৌঁছে গেছিল ভোটের বাজারে। এবার আবার এখন সবে সংসদ বসছে তো, এই চোপড়ার তালিবানি শাসনের দৌড়তে গোটা বিষয়টা দিল্লিতে পৌঁছে গেছে। সংসদে এই নিয়ে সোচ্চার হয়েছে বিজেপি। আর দিল্লি থেকে শিলিগুড়িতে চলে এসেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কয়েক মাস আগে হলো নির্দ্বিধায় বলে দিতে পারতাম যে রাজ্যপাল ওই চোপড়ায় গিয়ে নির্যাতিতার পরিবারের সাথে দেখা করবেন, এটাই এতদিন পর্যন্ত রেগুলার একটা রুটিন ওয়ার্ক ছিল আর কি। কিন্তু এবার সেটা হলো না। শিলিগুড়িতে কোচবিহারের মাথা ভাঙার নির্যাতিতার সাথে দেখা করলেন রাজ্যপাল, তারপর দিল্লি ফিরে গেলেন আরেকবার। চোপড়ার নির্যাতিতাদের বললেন রাজভবনে যেতে। ভাবুন তো, যারা নির্যাতনের পর থানা পর্যন্ত যেতে পারেনি তারা রাজভবনে যাবেন কি করে? বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তো রাজভবনে নির্যাতিতাদের নিয়ে ঢুকতে পারেননি, পুলিশ আটকে দিয়েছিল। ক্যাবিনেট মন্ত্রী সমতুল্য সুযোগ সুবিধা আর অধিকার পার বিরোধী দলনেতা, তাকেই যদি পুলিশ আটকে দেয়, এই চোপড়ার নীতি পুলিশরা এই চোপড়ার নির্যাতিতদের হাওড়া শিয়ালদা ট্রেনে চাপতে দেবে? মনে করেন আপনি শাসন সে ব্যাপারটা এমন জায়গায় পৌঁছেছে না যে প্রশাসন যদি নির্যাতিতদের কাছে না পৌঁছয় তাহলে সুবিচারের প্রতিশ্রুতিটা রক্ষা হবে কি করে? অবশ্য প্রতিশ্রুতি পালন করা সেটা মেলা হ্যাপার কাজ, কিন্তু এটা মাথা রাখবে। তার থেকে অভিযোগ করাটা অনেক সহজ। রাজ্যপাল একটা অভিযোগ করেছে, বাংলায় সরকারের প্রশ্রয়ে হিংসা হচ্ছে, অর্থাৎ দেগে দাও, তাই দিচ্ছে। Government should take the lead to stem the rot, but unfortunately I see government also sponsoring or supporting or taking initiative to further violence. The responsibility for this lies squarely on the Home Minister, the Police Minister and the police. তিনি হঠাৎ এলেন দিল্লি থেকে, বাগডোগরায় নামলেন, নেবে ওইখানটায় কিছু কথা বললেন, দু একজনের সঙ্গে ওখানকার সব দেখা করলেন যেগুলো ভিডিওতে সেরে ফেলা যেত, আবার তিনি ফিরে চলে গেলেন দিল্লি। তাহলে অকারণ এই সফর, এটা যে শুধুমাত্র একটা রাজনীতির কারণ ছিল সেটা স্পষ্ট হয়ে গেল। মোদ্দা কথা, রাজ্যপাল দিল্লির থেকে প্যাসেঞ্জারি করছেন, এদিকে বিধানসভায় তার অপেক্ষায় বসে রয়েছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, রেয়াত হোসেন সরকার। একবার ঘুরে যেতে পারতেন কলকাতাটা বাগডোগরা থেকে, তাহলে তো তাদের এই প্রতীক্ষাটার অবসান হতো। রাজভবন আর বিধানসভার এই টানাপোড়েনে ভাবুন তো, এই বরানগর আর ভগবানগোলার এই দুজন জয়ী প্রার্থী তারা এখন পর্যন্ত শপথটা নিয়ে উঠতে পারলেন না। তারা কোনোদিন সাদা পোশাক, কোনোদিন কালো পোশাক পরে বিক্ষোভ দেখাচ্ছেন,
আজ ড্রেস কোড ছিল কালো। আবার সেই বিক্ষোভ নিয়েও কিন্তু আবার পাল্টা বিতর্ক তৈরি হয়েছে। কি কেলেঙ্কারির অবস্থা! সায়ন্তিকা, রেয়াত তারা বিক্ষোভ দেখাতে পারছেন, কিন্তু চোপড়া নিয়ে বিজেপিকে বিধানসভায় বিক্ষোভ দেখানোর অনুমতি দেননি স্পিকার। বিজেপি বিধায়করা তাই বিধানসভার বাইরে রাস্তার ওপরে গিয়ে বিক্ষোভ দেখিয়েছেন। তার মানে ভেবে দেখুন কি অসাধারণ একটা সম্পর্ক আর কি। বিজেপি বিধায়করা তারা বিধানসভার কক্ষে ঢুকতে পারেন, কিন্তু বিধানসভা চত্বরে বিক্ষোভ দেখাতে পারেন না। আবার সায়ন্তিকা, রেয়াত তারা বিধানসভা চত্বরে বিক্ষোভ দেখাতে পারেন, কিন্তু বিধানসভা কক্ষে ঢুকতে পারেন না। তাদের দুজনকে শপথ নিতে রাজভবনে ডেকেছিলেন রাজ্যপাল, তারা যাননি। এবার রাজভবনে যা কীর্তিকলাপ হচ্ছে তাতে দুই প্রার্থী যেতে ভয় পাচ্ছেন। এই মন্তব্যের জন্য মুখ্যমন্ত্রী আর তৃণমূলের বিরুদ্ধে মানহানির মামলাও নাকি করতে চলেছেন রাজ্যপাল। এই নিয়ে আগেই কেন্দ্রীয় আইনমন্ত্রীর সাথে পরামর্শ করেছিলেন তিনি। এবার এই মামলার জন্য নাকি প্রায় 100 পাতার ফাইল তৈরি করা হয়েছে। ফাইলে কোন নেতা কোন সময় রাজ্যপালকে আক্রমণ করেছেন এবং অপমানজনক কথা বলেছেন তার সব উল্লেখ রয়েছে। এমনকি সাম্প্রতিককালে তৃণমূলের এই দুই জয়ী প্রার্থীর শপথ ঘিরে যে যে চিঠি রাজ্যপালকে পাঠানো হয়েছে বা রাজ্যপাল ওই দুই প্রার্থীকে কি পাঠিয়েছেন তাও ওই ফাইলে রয়েছে, সব কিছু রয়েছে আর কি। কুণাল ঘোষ সাংবাদিক সম্মেলন করে হুঁশিয়ারি দিয়েছিলেন যে ওই সোমবারের মধ্যে দুই জয়ী প্রার্থীর হয়রানি বন্ধ না হলে দিল্লির আনটোল্ড স্টোরি উন্মোচিত হবে। এইটাও হয়তো তার ওই ফাইলের মধ্যে রয়েছে। কিন্তু যাই হোক, ওই বক্তব্যের পরেই কিন্তু আইনের পথে হাঁটার সিদ্ধান্ত নেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। Anyone who attacks my self-respect will have to suffer. She is the accused now. I treated her as an accused as far as this is concerned. As Chief Minister, that's a professional relation. She is my constitutional colleague. I'll treat her accordingly. মানহানির মামলা কে করে? যার নিজের মান থাকে, সম্মান থাকে, তিনি মানহানির মামলা করেন। আজকে রাজ্যের সাংবিধানিক প্রধান বিজেপির পদলেহন করতে করতে নিজের মান সম্মান গঙ্গা জলে বিসর্জন দিয়েছেন। এবং শুধু তাই না, যার নিজের দপ্তরের কর্মরতা মহিলা তার বিরুদ্ধে দুবার যৌন নির্যাতনের অভিযোগ করে হেয়ার স্ট্রিট থানায় কমপ্লেন দাখিল করেছে, যার বিরুদ্ধে ওড়িশার নৃত্যশিল্পী দিল্লির হোটেলে ধর্ষণের অভিযোগ করেন, তার আবার নাকি মান সম্মান। আচ্ছা, রাজ্যপাল মানহানির মামলা করলে কি হবে? আইনি বিষয় নিয়ে তো কোনো ভবিষ্যৎবাণী করা যায় না, কিন্তু এই মামলায় তৃণমূল যে বিশেষ উদ্বিগ্ন হবে না সেটা কিন্তু বলাই বাহুল্য। বরং রাজ্যপাল যে মন্তব্যের জন্য মানহানির মামলা করছেন সেটা বারবার প্রচারে উঠে আসুক, তৃণমূল কিন্তু সেটাই চাইবে। রাজ্যপাল কি সেটা জানেন না? নিশ্চয়ই জানেন। তাহলে তিনি মানহানির মামলা করছেন কেন? একজন মুখ্যমন্ত্রী আর শাসক দলের বিরুদ্ধে মানহানির মামলার নজির কিন্তু খুব বেশি নেই। আর সেই মুখ্যমন্ত্রী যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো জননেত্রী হন তাহলে তো নজিরটা বেনজির হয়ে যায়। আমার কি মনে হয় জানেন, রাজ্যপাল সেই নজিরটাই সৃষ্টি করতে চান।